তিলে তিলে তিলোত্তমা। বলতে পারবে না সুকন্যা কথা দিয়ে কথা রাখেনি। ট্রাইব টিভি কথা দিলে কথা রাখতে জানে। আগের পর্বেই বলেছিলাম এক কর্মবীর মানুষের জেনে নেব একান্ত ব্যক্তিগত কথা, মানে মনের মণিকোঠায় জাফরি দেয়া জানলায় সযত্নে রাখা কুলুঙ্গিটায় আড়ি পাতবো আমরা আজকে। আগের দিন জেনে নিয়েছিলাম তার কর্মযোগে ভরা বিশাল জীবনটার কথা। আজকে চিনে নেব ব্যক্তি মানুষটাকে খুব কাছ থেকে। আসুন দেখে নিই আগের দিনের কিছু ঝলক, তারপর শুরু হবে তার ব্যক্তিগত জীবনের পথ চলা। রাজনৈতিক আলোচনা। এবার আমরা জেনে নেব মানুষ অতীন্দার ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, ভালো লাগা, শখ। ছোটবেলা থেকেই বললাম না সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষ হয়েছি। আমার দিদি বোন এরা গান করতেন। আমরা যৌথ পরিবারের মানুষ। সহজেই বাড়ির অভিভাবকরা যখন বেরিয়ে যেতেন তখন পড়াশোনাটাকে অফ করে আমরা নিজেদের মধ্যে গান বাজনা করতাম। এবং গান বাজনায় তো ইনস্ট্রুমেন্ট পাওয়া যেত না, হাঁড়ি বাসনপত্র সেসব দিয়ে গান বাজনা হতো। আর আমাদের বাড়িতে অনেক পাখি ছিল, তার মধ্যে কিছু পাখি খুব সেন্সিটিভ ছিল। তারা ওই ময়না, চন্দনা এরা বাড়িতে অভিভাবকরা ঢুকতে গেলেই তারা সিটি দিত। আমরা বুঝতে পারতাম তখন আমাদের গান বন্ধ হয়ে যেত। সহচরা তারা ছিল আমাদের সতর্কবার্তা দিয়ে দিত। না, তারা আসলে প্রভু বাড়িতে ঢুকছে না, তো তাদেরকে তিনি ওয়েলকাম করতো। শুধু আমরা বুঝতাম ওইটাই আমাদের সিগন্যাল ছিল যে বাড়ি এসে গেছে, এবার আমাদের চিৎকার চেঁচামেচি বন্ধ করতে হবে। তো গান বাজনার পরিবেশের মধ্যেই মানুষ হয়েছি, ছোটোবেলা থেকে ছিল মানুষ হয়েছি। গান বাজনা খুব ভালোবাসি, কিন্তু আমি গান শিখিনি। কিন্তু একটা সময় কলেজে আমি খুব পপুলার ছিলাম। কলেজের ছেলে মেয়েদের কাছে সিনিয়র ক্লাসের ছেলে মেয়েরা ডেকে নিয়ে যেত। ফার্স্ট ইয়ারে ডাকতো, সেকেন্ড ইয়ারে ডাকতে সাহস পেতাম। তখন আমরা অলরেডি ইউনিয়নের নেতা হয়ে গেছি। হুকুম করতে হয়, ওকে ডেকে নিয়ে আসে গান গাইতে হবে। আমি তখন মান্নাদের খুব ভক্ত ছিলাম, আর মান্নাদের খুব গান গাইতাম। তো সবতেই ছোটোবেলায় গানের জন্য বিশেষ করে ডাকাডাকি চলতো ক্লাসে ক্লাসে। তো গান বাজনা ভালোবাসতাম ন্যাচারালি। মান্নাদের পাগল ছিলাম। মান্নাদের আমার মনে আছে যে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, বাংলা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হয়ে গেছে। এবার আমার কমার্স সাবজেক্ট ছিল, তার পরীক্ষা হবে। তার মধ্যেখানে যে গ্যাপ, তার মধ্যে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে ফাংশন দেখতে চলে গেছি বাড়িতে না জানিয়ে, 10 টাকার টিকিট কেটে মান্নাদের গান শুনতে। তো এই গানের প্রতি একটা ন্যাক ছিল, মানে ছোটবেলা থেকে গান বাজনা ভালোবাসতাম। এবং আমার হচ্ছে কি যে আমার নিজের একটা ক্লাব ছিল সুন্দরম, যেটাতে আমি ছেলেদের বিশেষ করে ছেলে মেয়েদের, পাড়ার ছেলে মেয়েদের প্যাট্রিয়টিক বা জাতীয়তাবাদী দীক্ষিত করার চেষ্টা করতাম। ধরুন স্বাধীনতা দিবসের দিনে অনুষ্ঠান, 26শে জানুয়ারি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন,
নেতাজির জন্মদিন, এই আমার নিজের একটা ক্লাব, ব্র্যান্ড ক্লাব ছিল এবং কালচারাল অর্গানাইজেশন ছিল সুন্দরম, সেটা আমার দিদি ফিদি বোনেরা এরা পরিচালনা করতেন। তো এই করে আমাদের কিন্তু একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, যে খেলাধুলো, স্পোর্টস, পিকনিক করতে নিয়ে যাওয়া, বাৎসরিক স্পোর্টস করা। এবং পরবর্তীকালে যে একটু বয়সটা বাড়লো, অর্থাৎ কিশোর হলাম, পাড়ার গণ্ডি ছেড়ে বাইরে যাওয়ার পারমিশন বাড়ি থেকে পাওয়া গেল, মানে তখন আর অতটা নজরদারি হতো না, তখন আশেপাশে পাড়ার ক্লাবেদের সাথে গিয়ে নাটক করতাম। নাটক খুব ভালো লাগতো, নাটকে অভিনয় করতাম এবং বিভিন্ন পাড়ার যে নাটক হতো, ফাংশন হতো, সেখানে নাটক করতাম। তো এইগুলো ছিল। পাশাপাশি তো খেলা দেখাটা, একটা ফুটবল খেলা পাগল ছিলাম, তখন ক্রিকেটের অত ভক্ত ছিলাম না। এখন এই টিভির দৌলতে ক্রিকেট খেলাটা দেখা হয়, যে দেশ খেলছে বলে একটু দেখি বেশি। আমার আইপিএল নিয়ে অত মাথা আমি ঘামাই না, কারণ যখন ইন্ডিয়া খেলে তখন আমি একটু বেশি দেখি, আইপিএল আমি খুব একটা দেখি না। কিন্তু ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ তো এখন দেখছি। আর ফুটবল তো পাগল ছিলাম, মাঠে প্রত্যেকটা মোহনবাগানের খেলায়, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলায়, মোহামেডানের খেলায়, প্রত্যেকটা খেলা যেতাম। এখন সময় হয় না বলে যাই না, কিন্তু এখনও খেলার টিকিট জোগাড় করতে হয়, করে ছেলেদের দিতে হয়, ডিস্ট্রিবিউট করতে হয়, প্রতিদিন খেলার খবর রাখতে হয়, সেগুলো খেলাধুলার মধ্যে যুক্ত আছে, এগুলো খুব ভালো লাগে। আর একটা ভালো লাগে যে সামাজিক উন্নয়নের কাজ করতে। এই কাজটাকে আমি রাজনীতির ঊর্ধ্বে থেকে করি। ধরুন, আমার কাছে আজ পর্যন্ত আমার কোনো বিরোধী দলের, রাজনৈতিক দলের কর্মী বা কেউ কোনো জায়গায় আঙুল তুলে অভিযোগ করতে পারবে না যে আমার কাছে কোনো কাজে এসছে, তার রাজনৈতিক পরিচয় আমি জানা সত্ত্বেও তাকে সহযোগিতা করিনি, এটাকেও বলতে পারবে না। এবং আমার কলকাতা পুরসভায় আমি গত 10 বছর, 11-12 বছর ধরে হেলথের দায়িত্ব পালন করছি। কোনোদিন কোনো বিরোধী কাউন্সিলরও পুরসভায় দাঁড়িয়ে বলেনি যে আমি তাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ করেছি। তো আমার কাছে মনে হয় যে একটা রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয়, যে পলিটিক্যাল ওয়ার্কার বিইং এ সোশ্যাল ওয়ার্কার। একটা রাজনৈতিক কর্মীর সামাজিক দায়িত্ব। আমাদের সিপিএমের আমলে চরম ভোটের সন্ত্রাস হতো। এমন হয়েছে 1990 সালের পৌরসভা নির্বাচনে আমি যখন দ্বিতীয়বার নির্বাচিত হচ্ছি, সে বছরে কলকাতা সন্ত্রাস হয়েছে জুড়ে। আমার টোটাল 25টা বুথের মধ্যে 9টা বুথ দখল হয়ে গেছিলো। কিন্তু ওই 9টা বুথ যারা দখল করছে, তাদের পরিবারের লোকেরা যখন যাচ্ছে বলছে ভোটটা আপনাকেই দিচ্ছি, কারণ আপনি আমাদের বাড়ির টয়লেট থেকে শুরু করে জলের ব্যবস্থাগুলো সব করে দিয়েছেন। তো সেই সময় আমার বাড়িতে হামলা হয়েছে। আমার বৃদ্ধ বাবা, কাকা, তারা বাধ্য হয়ে বাড়ি ঘেঁটে এসছে, বাড়িতে মেয়েরা আছে, আক্রমণ আটকাবার চেষ্টা করেছে। তখন আমি বিজয় মিছিল নিয়ে ঘুরছি। কিন্তু ওই যারা আক্রমণ করেছে বাড়িতে, তারপর তারা যখন আমার কাছে এসছে বিপদে বা তাদের বাড়ির কাজের জন্য, ডেভেলপমেন্টের জন্য, আমি কিন্তু দেখিনি। আমি মনে করি জল, কল, রাস্তাঘাট, আলো, এটা নিয়ে রাজনীতি হয় না। সামগ্রিক ডেভেলপমেন্ট করতে গেলে সবার জন্য বেসিক নিড, এই নিডটা একটা রাস্তা, পাড়া, গলি, বাড়ি বিশেষে হয় না, সামগ্রিকভাবে সমস্ত অঞ্চলের ডেভেলপমেন্টটা করতে হয়। তো সেই কাজগুলো করার ক্ষেত্রে আমি কখনো রাজনৈতিক বৈষম্য, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে করিনি। সার্বিকভাবে এলাকার ডেভেলপমেন্ট করেছি এবং এটা আমার সৌভাগ্য যে এই ডেভেলপমেন্টটা আমার এলাকার যারা ভোটার তারা আমাকে রেকগনাইজ করেছেন। তো সর্বতই আজকে আমি বিধানসভার এমএলএ হয়েছি। আমি তার আগেও 2বার বিধানসভা লড়েছি। বড়নগর বিধানসভা কেন্দ্রে 2001 সালে এবং 2006 সালে তৎকালীন আমাদের পূর্তমন্ত্রী অমর চৌধুরীর বিরুদ্ধে 2বার লড়াই করেছিলাম। প্রথমবারে তো কারচুপির জন্য মাত্র 1900 ভোটে হেরেছিলাম, দ্বিতীয়বারেও সামান্য ভোটে হেরেছিলাম। 2011 মমতা ব্যানার্জি আমাকে কলকাতা পুরসভায় কাজ করতে দিয়েছেন, বলেছেন বিধানসভায় দাঁড়াবার দরকার নেই। আবার 2021 সালে বিধানসভায় দাঁড়িয়েছেন, আমি কাশীপুর গেছি, বিধানসভা থেকে জিতেছি। ওখানে আমি যে অফিস করেছি, আমি কোনো রাজনৈতিক অফিসে, আমার পার্টি অফিসে বসি না। আমার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমি 3টে অফিস করেছি। 3টে অফিসে কিন্তু বিধায়কের জনসংযোগ অফিস। বিধায়কের জনসংযোগ অর্থাৎ যদি আমি বলি অতীন ঘোষ তৃণমূল কংগ্রেসের অফিস, তাহলে ধরুন আমার বিরোধী দলের রাজনৈতিক দলের কর্মী বা তাদের পরিবারের লোকেরা আসতে দ্বিধাবোধ করবে। তো আমি সেই জন্যে বিধায়কের জনসংযোগ অফিস এটা করেছি, যাতে সব মানুষ আসতে পারেন। এটা আমার ছোটোবেলা থেকে সমাজ সেবাটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না। এবং আপনি শুনলে খুশি হবেন যে ভারতবর্ষে আমি প্রথম ন্যাশনালিস্টিক বা প্যাট্রিয়টিক একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমি প্রথম ফ্রিডম অ্যাট মিডনাইট সেলিব্রেশন করি। তখন আমি কাউন্সিলর হইনি 1983, অর্থাৎ দ্য ডিক্লারেশন মোমেন্ট অফ ইন্ডিয়ান ফ্রিডম, ভারতবর্ষের স্বাধীনতার ঘোষণার মুহূর্তটা স্মরণ করা। ফ্রিডম অ্যাট মিডনাইট, এটা এবারে 40 বছর হলো। এবং এই 40 বছরের হওয়ার জন্য ভারতবর্ষের ডাক ও তার বিভাগ, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, তারা একটা স্পেশাল কভার বার করেছে জিপিওতে। আচ্ছা,
আপনি জানেন যে এই লতা মঙ্গেশকরের স্পেশাল কভার বেরিয়েছে, এই যে স্পেশাল কভারটা কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে হয়। তাই এটা ইন্ডিয়া গভর্নমেন্টের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট স্বীকৃতি দিয়েছে যে 40 বছর ধরে ধারাবাহিকভাবে ফ্রিডম অ্যাট মিডনাইট সেলিব্রেশন করা, এবং এই সেলিব্রেশনটায় আমার মূল লক্ষ্য থাকে যে সোশ্যাল ওয়ার্কটা বিরাট মেগা হেলথ চেক আপ ক্যাম্প হয়, এবং এই অর্গানাইজেশনের নামটা হচ্ছে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। এই নামে আমরা গত 40 বছর ধরে কাজ করছি। বহু ছাত্রছাত্রীকে পড়াশোনার ক্ষেত্রে উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছি, মানুষের চিকিৎসার জন্য সারা বছর আমরা সহায়তা দিই। যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদের এবং এই প্রোগ্রামটার একটা বিশেষত্ব যে আমরা কোনোদিন এই প্রোগ্রামের জন্য কমন পাবলিকের কাছে ডোনেশন নিই। এটা স্পন্সরশিপ আর অ্যাডভার্টাইজমেন্টের উপর আর নিজেদের সামর্থ্যের উপর করি 40 বছর। এবং ভারতবর্ষের ধরুন পঙ্কজ উদাস থেকে শুরু করে অনুপ জালোটা থেকে শুরু করে পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে বাংলার সমস্ত আর্টিস্ট 40 বছরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা স্পেশালিটি, এখানে কোনো চটুল হিন্দি গান বা বাংলা গান হবে না, এখানে একটু ভাবগম্ভীর পরিবেশটা আমরা বজায় রাখি, ক্লাসিক সংস এবং মডার্ন বেঙ্গলি সং যেটা ক্লাসিক এই ধরনের সং, এইসব ছাড়া নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, ফোক সং, সবাই মানে বাংলার সমস্ত আর্টিস্ট এখানে 40 বছর ধরে পরিচয় রয়েছে মানে যাতে, এবং আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছিলাম, এটা আমি নিজে প্রমাণ পেলাম। 2007 সালে আমাদের 25 বছর পূর্তি, তো সে বছরে আমাদের নচিকেতা, শুভমিতা, তারপর লোভামুদ্রা এবং পণ্ডিত অজয় চক্রবর্তী 4 জন ছিল এবং ভূমি বাংলা ব্যান্ড। তো অজয় চক্রবর্তী যেদিন গাইলেন সেদিন 4টে গান উনি গিয়েছিলেন, 4টে গানে গায়ে সময় লেগেছিল পণ্ডিত অজয় চক্রবর্তী 1.5 ঘন্টা। পরের দিন আমার সকালে 15ই আগস্টের ফ্ল্যাগ তুলতে গিয়ে আমার একটা মোহনবাগান বস্তি অঞ্চলে আমি হাঁটছি, সব মেয়েরা বলছে, বস্তি অঞ্চলের মহিলারা বলছেন যে দাদা কাল কি গান শোনালেন? কাল লোপামুদ্রা? বলছে না। আমি বলছি কি সৌমিতা? বলছে না। নচিকেতা? বলছে না। ভূমি? বলছে না, পণ্ডিত অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী 4টে গান গেয়েছিলেন ক্লাসিক্যাল, তার মধ্যে শ্মশানে তুমি শ্যামা মা, শ্যামা মা, এই গানটা তিনি 4টে রাগের উপর গেয়েছিলেন, প্রায় 40-45 মিনিট গানটা গেয়েছিলেন। ওই গানটা দেখুন ওই বস্তি অঞ্চলের মা বোনেরা যাদের শিক্ষার মান বা ক্লাসিক্যাল গান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তারা নিয়েছেন। অর্থাৎ আপনি যদি ভালো এনভায়রনমেন্ট তৈরি করেন, বছরের পর বছর শোনান, তাহলে মানুষ গিয়ে সেখানে সেটা শুনবে, রুচিটাও তৈরি হবে। তো এটা আমি প্রমাণ পেয়েছিলাম যে আমাদের এই প্রোগ্রামে মানুষের রুচিটা তৈরি হয়ে গেছে, যেহেতু আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর এটাকে মেনটেন করে এসেছি। মানে নিজে এটা একটা শিক্ষা আমাকে দিল যে নিজের যে পথ, যেটা তুমি ঠিক করেছো, যেটাকে সঠিক মনে করছো, তার থেকে যদি তুমি বিচ্যুত হও তাহলে সেটা সোসাইটির এফেক্ট করে। তুমি যদি ধরে রাখতে পারো তাহলে সোসাইটিকেও সেই পথে তুমি পরিচালিত করতে পারবে। দাদা এত সুন্দরভাবে, এত নিঃশর্তভাবে জনসেবার মাধ্যমে রাজনীতির ক্ষমতাকে ব্যবহার করে জনসেবা, তার সঙ্গে এত সাংস্কৃতিক অনুষ্ঠানের উৎসাহ, উদ্দীপনা, এত দায়িত্ব, এত কর্মভার, স্বাভাবিকভাবেই সারাদিনই খুব ব্যস্ততার মধ্যে কাটে। কিভাবে শুরু হয়, কিভাবে কাটে আপনার দিনটা? সকাল অ্যাকচুয়ালি মানে সত্যি একটা হেকটিক শিডিউল চলে। প্রথম কথা, স্বাস্থ্য কলকাতার একটা চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, আর আমি যে কোনো কাজই একদম নিচে নেমে করতে ভালোবাসি। অর্থাৎ আমি মনে করি যে আমাদের ভারতীয়দের কাছে, বিশেষ করে 250 বছরের ব্রিটিশ শাসনে, ওরা একটা জিনিস করে গেছে যে আমাদের মধ্যে অনেক রোগ ঢুকিয়ে দিয়ে গেছে। যে রোগগুলোর অন্যতম হচ্ছে যে কাজ চুরি করা, কামচোর যাকে বলে। আমরা সরকারি ক্ষেত্রে কাজ করতে গেলেই আমাদের মনে হয় কতক্ষণে আমি বাড়ি পালাবো, কাজটাকে কম করে বাড়ি পালাবো। তো ফলে এইটাকে রাজনৈতিকরণে মোটিভেট করার চেষ্টা করা হয়নি। তো আমি যখন কাজ করি, আমি যে ডিপার্টমেন্টেই কাজ করেছি, আমি সেই ডিপার্টমেন্টের তলার লেভেলে নেমে গিয়ে একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছি যে এই সার্ভিসটা যেটা আমরা দিই মানুষকে, এই সার্ভিসটা শুধু মানুষকে দিই না, আমরাও নিজেরা নিই। আমি ডেঙ্গু ম্যালেরিয়ার ক্ষেত্রে বলি আমার স্বাস্থ্যকর্মীদের, দেখো আপনারা কাজ করছেন, আপনারা ভাবছেন আপনারা মানুষকে সার্ভিস দিচ্ছেন, না, এই সার্ভিসটা আপনারাও নিচ্ছেন, কারণ মশা তো মানুষ বেঁচে কামড়াবে না। 2 নম্বরে এই শহরে আপনি যারা শহরে থাকেন না, সকাল থেকে রাত্রির কাজ করছেন, যারা শহরে থাকেন কাজ করছেন, কালকে যখন আপনি বাড়িতে গিয়ে দেখবেন যে আপনার পরিবারের কেউ আক্রান্ত হলো আর তার খারাপ কিছুটা একটা হলো, তখন কিন্তু একটার সময় বিবেককে আপনার দংশন করতে পারে যে আপনি কাজটা করেননি সঠিকভাবে। ফলে এটা মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করি
যে সার্ভিস, এই কাজটা আমরা কিন্তু নিজেরা সার্ভিস মানুষকে দিচ্ছি না, পুরসভা পরিষেবামূলক সংস্থা, এই সার্ভিসটা মানুষকেও আমরা নিজেরাও পাচ্ছি, আমার পরিবারও পাচ্ছি, কারণ আমরাও এই শহরের বাসিন্দা। তো ফলে এই যে কাজটা করা, এই জায়গায় একটা মোটিভেট করা, এটার জন্য মোটিভেশন তার জন্য তাকে নিজেকে অনেক সময় দিতে হবে। তো ন্যাচারালি আমি সপ্তাহে আমার দিন শুরু হয় সকালবেলা 8:30 9টা, কিন্তু এখন এই যত বয়স বাড়ছে তত আমি দুটো জিনিস সংযম করেছি, একটা খাদ্যের সংযম, আর একটা হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজের রেগুলার করা। তো আমি রেগুলার প্রায় 20-25 মিনিট যোগা করি আর 30 মিনিট হাঁটি চেষ্টা করি, সপ্তাহে অন্তত 5 দিন এটা করিয়ে দিন। ভোরবেলা বেরিয়ে যেতে হয় অফিসিয়াল কাজে, তো ওইটা আমি যখন রাত্রিরে এমনিতে শুতে 12:30 1টা হয় না, কারণ কান্ট্রিতে কারেন্ট সিচুয়েশান কী সেটা টেলিভিশন না দেখলে আমি জানতে পারবো না। ফলে ন্যাশনাল এবং স্টেট নিউজগুলো আমাকে দেখতে হয়, স্টেট সিটি নিউজগুলো দেখতে হয়, তার জন্য একটা সময় দিতে হয়। 2 নম্বর হচ্ছে অনেক ফাইল আছে যেটা এখানে সম্ভব হয় না। আমার অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে আমাকে 3টে জায়গায় কাজ করতে হয়। একটা আমি আর কাউন্সিলর হিসেবে করতে হয় ওয়ার্ডে, সেখানকার সার্ভিসটা আমায় দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আমি বিধায়ক, আমার 6টা বড় বড় ওয়ার্ড নিয়ে বিধানসভা কেন্দ্র, প্রায় 3.25 লক্ষ ভোটার, সেখানে আমাকে সার্ভিস দিতে হয়। সেখানকার সমস্ত সমস্যা থেকে শুরু করে মানুষের বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে, তারপর এই যে 144টা ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যা পরিষেবা, প্রত্যেকটি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখান থেকে প্রতিদিনের কাজ, ফলে সারাদিন মানুষের ফোন ধরা। ফলে সকালবেলা 8:30টায় শুরু হয়। আমি এখন যেটা করি, সকালবেলায় লাঞ্চ করে বেরিয়ে পড়ি, 10:30 থেকে 11টা 11:30 বেরোই, আর বাড়ি ফিরতে রাত্রি 10:30 হয়। মানে মোটামুটি প্রায় 12 ঘন্টাই আমি বাড়ির বাইরে থাকি। তো ন্যাচারালি এর মধ্যে সারা কলকাতার বিভিন্ন জায়গায় চড়ছে বেড়ানো, বিধানসভা কেন্দ্রে নিজের ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে কাজ, সব মিলিয়ে কাজের চাপটা আগের থেকে আরও বেড়ে গেছে। সে দায়িত্ব বাড়লে তো কাজের চাপ তো বাড়বে। আর আপনার মতো এরকম সিরিয়াস একজন জনসেবায় যিনি নিযুক্ত, আমার যখন একটু শরীর টরীর খারাপ হয়, তো বাড়ির লোকেরা বলেন, মা কি স্ত্রীরা বলেন যে আজকে বেরোবার দরকার কী আছে, শরীরটা খারাপ লাগছে, করো। তো আমি জোর করে বেরোতে যাই, বলছি একদিন না বেরোলে কাজের কোনো ক্ষতি হবে না। তাই বলি, আমি তো লোকের বাড়িতে গিয়ে কড়া নেড়ে বলেছি আমায় ভোট দিন, সাধারণ মানুষ তো আমার বাড়িতে এসে কড়া নেড়ে বলেনি অতীনবাবু দাঁড়িয়ে আপনি আমাদের উদ্ধার করুন। তো ফলে এটা আমার নৈতিক দায়িত্ব, মরাল রেসপন্সিবিলিটি। তো ফলে এই কাজটা তো আমাকে বেরোতেই হবে। যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ চলতে পারবো, হাঁটতে পারবো, কথা বলতে পারবো, ততক্ষণ আমি দৌড়বো। যেরকম আমরা আমাদের দাদাকে পেয়েছি, দাদা আপনার কাছে জানতে চাইবো, আজ প্রায় 40 বছর আগে করা ছাত্র রাজনীতি আর এই বর্তমান ছাত্র রাজনীতি কোন জায়গায় দাঁড়িয়েছে, এবং এদের জন্য আপনার কি বিশেষ উপদেশ এবং অ্যাডভাইস থাকবে? অ্যাকচুয়ালি যারা স্টুডেন্ট তারা তো আমাদের এই সামাজিক ব্যবস্থার মধ্যে থেকেই আসে। আমিও সামাজিক সেই সময় যে সামাজিক পরিবেশ তার মধ্যে থেকে এসেছি। সেই সময় সামাজিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে সেই সময় যারা আমাদের অভিভাবক তারা স্বাধীনতার আগে এটা দেখেছেন, স্বাধীনতার পরে দেখেছেন। ফলে দেশ স্বাধীন হওয়ার পর তাদের মধ্যে কিন্তু একটা গঠনমূলক চিন্তা ভাবনার একটা বিষয় ছিল। তারা সামাজিক উন্নয়নের কাজে পরিবারের সন্তানদের উৎসাহ দিতেন। ধরুন আমাদের বাড়িতে নেতাজির জন্মদিনে ছোট ছোট কাগজের ফ্ল্যাগ কিনে নিয়ে এসে বাড়ির গেটে নেতাজির ছবি লাগিয়ে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের সাহায্যটা বাড়ির পরিবারের লোকেরাই করতেন। নেতাজির জন্মদিনে 26শে জানুয়ারি বা 15ই আগস্ট বাড়ির লোকেরাই উৎসাহ দিতেন। আবার আমাদের ধর্মীয় বাড়িতে অনুষ্ঠান, ঝুলন যাত্রা সাজাবো, জন্মাষ্টমী সাজাবো, তার পুতুলগুলো কিন্তু কেনার পয়সা বাড়ির লোকেরাই দিতেন। এবং পুজো যেদিন করতাম সেদিন ভোগটাও বাড়ির মা, কাকিমা, জেঠিমারাই তৈরি করে দিতেন। তো এই যে সামাজিক পরিবেশ এবং সামাজিকভাবে ছেলেমেয়েরা যাতে সুশৃঙ্খল থাকে তার জন্যে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে তাদের শাসন করার জন্য অনেক মানুষ ছিলেন।
অর্থাৎ পরিবারের বাইরের লোকেরাও তাদের শাসন করতেন। এই যে আর্থসামাজিক পরিবেশ ছিল, যে একটা পরিবার ছিল, সেইটা এখন ছোট হয়ে গেছে। যত দিন গেছে দেখা যাচ্ছে যে যে ছাত্র ব্যবস্থা, যে একটা পরিবার ছোট হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি, এবং ছোটো হয়ে যাওয়ার ফলে বাবা মা তাকে সবসময় তার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত যে তাকে তার সামাজিক একটা শিশু, একটা কিশোর, একটা বালক, একটা কিশোর, সে একটা সোশ্যাল এনভায়রনমেন্টে গিয়ে বড়ো হয়ে যাওয়ার জন্য 10 জনের সাথে মিশবে, 10 জনের সাথে খেলাধুলো করবে, 10 জনের কাছে যাবে, অন্য মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে, এই এনভায়রনমেন্টটা কিন্তু যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে। ফলে ছাত্র রাজনীতিতে যে সমস্ত কলেজে গিয়ে যারা ছাত্র রাজনীতি করছেন তার সংখ্যাটা আগের থেকে অনেক কমে গেছে। এবং যারা আসছেন তারা কিন্তু মূলত তারা রাজনৈতিক ক্ষমতাটাকে, তাদের যে নেতৃত্ব, তারা রাজনৈতিক ক্ষমতাটাকে বড় বেশি গুরুত্ব দিচ্ছেন। ধরুন আমি যখন কলেজে ঢুকলাম, আমার যারা সিনিয়র লিডার ছিল তারা কলেজে নিজের জনপ্রিয়তা রাখার জন্য এবং কলেজে কাজ করার জন্য আমাদেরকে একটু ডাইরেক্টর দিতেন। তুমি পার্সোনাল লেভেলে কারোর সাথে ইনভলভ হবে না, তুমি ক্লাসে যাও, যারা পুয়ার ছেলে মেয়ে আছে তাদেরকে পিক আপ করে তাদেরকে কনসেশন করতে বা তাদের লাইব্রেরি মেম্বার করতে কিংবা বাসে টামে কনসেশন বার করে দিতে তাদের সাহায্য করো। তো অ্যাকচুয়ালি এই যে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট থেকে উঠে আসা ছেলে, সে কলেজে গিয়ে তার প্রথম লক্ষ্য থাকবে কলেজে তাকে পপুলার হতে হবে, পপুলার হতে গেলে কলেজে তাকে সমর্থন তৈরি করতে হবে, ফলে কাজের মধ্যে দিয়ে সমর্থন করতে হবে। আমরা কলেজে ছাত্রছাত্রীদের কাছে পরিচিত হয়েছিলাম, তাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যার সময় পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা পাশে দাঁড়ানো, তাদের কনসেশন করিয়ে দেওয়া, তাদের স্টুডেন্ট কনসেশন করানো, তাদের টিউশন ফি কনসেশন করানো, বা তাদের লাইব্রেরিতে মেম্বারশিপ করা, লাইব্রেরিতে বই পাচ্ছে না, বা কোনো একটা পরীক্ষা নিয়ে গণ্ডগোল হয়েছে, কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা। তো যেখানেই কাজ করে, সে স্টুডেন্টই হোক, যেই জায়গায় কাজ করুক, তাকে কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড হতে হবে। তো এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে একটা সবসময় এটা মনে রাখতে হবে যে পলিটিক্যাল রাজনৈতিক কর্মী, কারণ ছাত্র রাজনীতি থেকে কিন্তু একটা পলিটিক্যাল পার্টিতে রিক্রুটমেন্ট হয়, নিউ জেনারেশন রিক্রুটমেন্ট হয় স্টুডেন্ট পলিটিক্স থেকে। আমাদের সময় যত আজকে যারা অনেকে মন্ত্রী, রাজ্যের নেতা আছেন, যাদের রিক্রুটমেন্ট হয়েছে স্টুডেন্ট পলিটিক্স থেকে, তারা এসছেন স্টুডেন্ট পলিটিক্স থেকে। তো ন্যাচারালি যত স্টুডেন্ট পলিটিক্স থেকে প্রকৃত ছাত্র নেতারা উঠে আসবে, তত রাজনৈতিক পরিবেশ ভালো হবে। এবং এই পরিবেশকে ভালো করতে গেলে নেতৃত্বের যেমনি দায়িত্ব, যে যারা কলেজে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভেবে দেখতে হবে, তাদেরকেও দেখতে হবে যে ছাত্রছাত্রী তাদের সেইভাবে তৈরি করতে হবে। কারণ কলেজে যে ছেলেটা কলেজে কোনো স্টুডেন্ট অর্গানাইজেশন নাম লেখায়, তাকে গড়ে পেটার দায়িত্ব, তোলার দায়িত্ব হচ্ছে কলেজের নেতৃত্ব। তো ন্যাচারালি নেতৃত্বও সেইভাবে তৈরি হতে হবে, তৈরি করতে হবে। তো ফলে ন্যাচারালি একটাই মন্ত্র হচ্ছে যে আমি যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে আমি যে কারণে স্টুডেন্ট পলিটিক্সের লিডারই হই, আমি রাজনৈতিক নেতা হই। আমার প্রথম পরিচয় পলিটিক্যাল ওয়ার্কার, বিইং এ সোশ্যাল ওয়ার্কার। এই মন্ত্রটাকে মাথায় রাখতে হবে। ঠিক, এই মন্ত্রটা যদি মাথায়, দারুণ কথাটা কিন্তু বললেন দাদা। এই যে সোশ্যাল ওয়ার্কার আর পলিটিক্যাল ওয়ার্কার কোথায় তার এক হয়ে যাওয়া, এই মন্ত্রটা যদি সবাই আমরা মাথায় রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনেও আমরা এই প্রজন্মের থেকে ওনার মতোই এক্সে বার্কার এক নেতাকে খুঁজে পাবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় অতীন্দাকে ট্রাইব টিভির পক্ষ থেকে ওনার মূল্যবান সময়ের জন্য।
দুটি পর্ব জুড়ে আমরা জেনে নিলাম কর্মবীর এই মানুষটার ব্যক্তিগত এবং কর্মজীবনের কথা। মানুষটা দায়িত্ব নিতে সক্ষম, একাধারে দায়িত্ব পালনেও পটু। এমন একজন মানুষ যিনি পদে ভিভিআইপি হয়েও মাটির কাছাকাছি থাকা আদ্যমাদ্য সাদা মাটা একজন মানুষ। এমন একজন কর্মবীরের ভবিষ্যৎ জীবনের সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ও নেক্সট এপিসোডে কাকে নিয়ে ফিরছি সেটা নয় সাসপেন্সই থাক, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী পর্বে। টিল দেন বাই। তিলে তিলে তিলোত্তমা।